আসসালামু আলাইকুম। বিপিএলের ব্যাট বলের লড়াই কিন্তু দারুণভাবে জমে উঠেছে। আমরা ঢাকার লিগ দেখলাম, সিলেটের লিগও দেখলাম এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম লিগ। চট্টগ্রাম পর্বে যাওয়ার আগে কোন টিম কোথায় অবস্থান করছে, আমি শুরুতেই যে র্যাঙ্কিং করেছিলাম সেখানে কি কোনো চেঞ্জ আসছে কিনা, আমার নতুন র্যাঙ্কিং কি, মাঝপথে আসার পরে আমার র্যাঙ্কিংয়ে কোনো হেরফের আছে কিনা, এবং আপনার র্যাঙ্কিংয়ের সাথে আমার বর্তমান র্যাঙ্কিংয়ের কোনো চেঞ্জ আপনি পরিলক্ষিত করছেন কিনা, দয়া করে একটু মিলিয়ে দেখবেন কিনা। দেখুন, আমি শুরুতে যে র্যাঙ্কিংটি করেছিলাম ওখানে আমি ফরচুন বরিশালকে একে রেখেছিলাম, দেন রংপুর, তারপরে ঢাকা, তারপরে আমি রেখেছিলাম চট্টগ্রাম, দেন আমি রেখেছিলাম রাজশাহী, খুলনা এবং সবার শেষে সিলেটকে আমি রেখেছিলাম। কিন্তু মাঝামাঝি অবস্থানে আসার পরে অর্থাৎ 20টা যে ম্যাচ আমরা দেখলাম, এই 20টা ম্যাচ হওয়ার পরে আমার কাছে কিন্তু আমার যে র্যাঙ্কিং ওখানে অনেক পরিবর্তন আমার কাছে মনে হচ্ছে। চলুন আপনার সাথে একটু মিলিয়ে নেই। আমি একটু উল্টা দিক থেকেই শুরু করি। আমার কাছে মনে হয় যখন 12টা ম্যাচ কমপ্লিট হবে তখন একদম 7 নম্বরে শেষ করবে আমার কাছে মনে হচ্ছে দুর্বার রাজশাহী। যদিও দুর্বার রাজশাহীকে আমি এর আগে 5-এ রেখেছিলাম, কিন্তু তাদের ওভারঅল পারফরমেন্স দেখে আমার কাছে মনে হচ্ছে না যে তারা শেষ মানে 7-এর চেয়ে বেশি মানে 6 বা 5-এ আসতে পারবে বলে মনে হচ্ছে না, 7ই হবে তারা। দেখুন, তাদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল, বিশেষ করে ইয়াং প্লেয়ার যেমন জিসান আলম, তিনি কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছেন না। এবং তাদের ওভারঅল যে ব্যাটিং সেটা মোটামুটি ভালোই আছে, মোটামুটি না বেশ ভালো, কিন্তু তাদের বোলিংয়ের অবস্থা এই টুর্নামেন্টের সবচেয়ে বাজে আমার কাছে মনে হয়েছে। কারণ তাসকিন ছাড়া আর কেউই তেমন কোনো পারফর্ম করতে পারছেন না। দেয়ার বাই তারা যে রান করছেন ব্যাটিংয়ে, সেই রান করার পরেও কিন্তু তারা ম্যাচ জিততে পারছেন না। যদিও এখন পর্যন্ত তারা 2টা ম্যাচ জিতেছে, কিন্তু বাকি ম্যাচগুলো তারা কিভাবে শেষ করবে আমার কিন্তু বেশ সন্দেহ রয়েছে। তো তাদেরকে আমি 7 নম্বরেই দেখছি। যদিও পয়েন্ট টেবিল কিন্তু সেটা বলছে না, পয়েন্ট টেবিলে কিন্তু তারা 6-এ আছে, কিন্তু আমার র্যাঙ্কিংয়ে আমি দুর্বার রাজশাহীকে 7 নম্বরেই রাখছি। আমি আমার এবারের র্যাঙ্কিংয়ে আমি 6 নম্বরে রাখছি সিলেট স্ট্রাইকার্সকে। দেখুন, সিলেট কিন্তু মোটামুটি ভালো খেলেছে, বেশ ভালো খেলেছে, এবং দেশি প্লেয়াররা বেশ ভালো পারফর্ম করছে সিলেটে, স্পেশালি জাকির হাসান, জাকের আলী, তারা বেশ ভালো খেলছে। কিন্তু তারপরেও তাদের ওভারঅল যে ব্যাটিং এবং বোলিংয়ের যেই অবস্থান আমি দেখতে পাচ্ছি, তাতে আমার মনে হয় যে এই টুর্নামেন্ট তারা 6 থেকেই শেষ করবে। এরপরে আমি 5-এ দেখছি খুলনাকে। যদিও আপনি আমার সাথে এখানে অনেক বেশি আপনার আমার মত পার্থক্য থাকতে পারে, কারণ খুলনা কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 4-এ রয়েছে, কিন্তু তারপর তাদেরকে আমি 5-এ রাখছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে খুলনার কিন্তু বিদেশি প্লেয়াররা তেমন ভালো করতে পারছে না, দেশি প্লেয়ার যারা আছে তারা কিন্তু অ্যাভারেজ পারফর্ম করছে, অ্যাভাব অ্যাভারেজ বলা যায় কিছুটা, কিন্তু খুব আহামরি পারফর্ম কেউই করতে পারছে না। আমরা খুলনার নাইম শেখকে দেখলাম, নাইম শেখ মোটামুটি ভালো খেলছেন, 1 ডাউন 2 ডাউনে নামছেন মেহেদী হাসান মিরাজ, এবং তারা কিন্তু ব্যাটিংয়ে খুব বেশি সাফল করছে। একদিন একজন আসছে 2 ডাউনে, আর একদিন আরেকজন আসছে, এবং দেশি প্লেয়ারদের যে কম্বিনেশন, তারা কিন্তু এখনও টিম কম্বিনেশন সঠিক খুঁজে পায়নি। গত ম্যাচে আমরা দেখলাম যে ইমরুল কায়েসকে তারা 6 বা 7-এ নামিয়েছে। ইমরুল কায়েস তো 6-7-এর ব্যাটসম্যান না। হয় আপনি ইমরুল কায়েসকে দলে নিলে আপনি টপ অর্ডারে খেলান, অথবা আপনি তাকে দলেই নিন না, কিন্তু দলে নিয়ে তাকে আপনি 7-এ নামাবেন। এবং দেখেন যে আমরা রেজাল্টটা কি দেখলাম, যে ইমরুল কায়েসের মতো ব্যাটসম্যানও কিন্তু ওই 7-এ নেমেও এরকম সহজ একটা ম্যাচ কিন্তু জেতাতে পারেনি, যেখানে তাদের 18 বলে 22 রানের দরকার ছিল, কিন্তু ওই ম্যাচটাও তারা হেরেছে। এবং আমার কাছে মনে হয় যে তারা এরকম ক্লোজ ম্যাচ আরও কিছু পেতে পারে, কিন্তু তারা ফাইনালি 5 নাম্বার দল হিসেবেই শেষ করবে। 4 নম্বরে আমি দেখছি ঢাকা ক্যাপিটালসকে। আপনারা আমার সাথে একমত না হলেও আমি দেখছি যে ঢাকা ক্যাপিটাল যখন 12টা ম্যাচ কমপ্লিট করবে তখন তারা 4 নম্বর দল হিসেবে শেষ করবে। কারণ তারা কিন্তু গত 7টা ম্যাচের 6টাতে হেরেছে, এবং লাস্ট ম্যাচে তারা 149 রানে যে বিশাল জয়টি পেয়েছে, এটা তাদেরকে অনেক একটা কনফিডেন্সের একটা বুস্ট আপ দিবে বলে আমার কাছে মনে হয়। এবং যেহেতু লিটন দাস, তানজিদ তামিম ফর্মে ফিরছেন, এবং তাদের মিডল অর্ডার বেশ স্ট্রং, তাদের বোলিং অ্যাটাকও বেশ ভালো, তারা যেহেতু ফর্মে চলে আসছে, আমার মনে হয় ঢাকা নেক্সট যে তাদের 5টা ম্যাচ আছে এগুলো অধিকাংশই তারা জিতবে, এবং তারা 4 নম্বর দল হিসেবে প্লে অফ নিশ্চিত করবে। 3 নম্বর দল হিসেবে আমি দেখছি চিটাগং কিংসকে।
তারা এখন পর্যন্ত 4টা ম্যাচ খেলে 3টাতেই জিতেছে এবং আমার মনে হয় নেক্সটে আগামীকাল থেকে যে তাদের হোম গ্রাউন্ডে খেলা এখানেও তারা অধিকাংশ ম্যাচ জিতবে এবং তারা 3 থেকে ফাইনালি প্লে অফ নিশ্চিত করবে বলে আমার কাছে মনে হয়। কারণ কি চিটাগংয়ের টিম কম্বিনেশন আমার কাছে অনেক বেটার মনে হয়েছে, বেশ ভালো। তাদের ওপেনিংয়ে যদিও আমাদের দেশীয় ইমন ভালো করতে পারছেন না, কিন্তু তার সাথে পাকিস্তানি যেই ওপেনার রয়েছে উসমান খান, উনি কিন্তু বেশ ভালো করছেন, ইতিমধ্যে একটা সেঞ্চুরিও তিনি করেছেন। এবং তাদের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার বেশ স্ট্রং। এখানে কিন্তু শামীম হোসেন পাটোয়ারি রয়েছেন শেষের দিকে এবং তাদের বোলিং অ্যাটাকও অনেক ভালো। সো আমার কাছে মনে হয় যে চিটাগংয়ের যে বোলিং অ্যাটাক রয়েছে শরীফুল, খালেদ আহমেদ, তাদের টিম কম্বিনেশন অনেক ভালো এবং তারা 3 নম্বর দল হিসেবে শেষ করবে। 1-2-এ কিন্তু অবস্থানে পরিবর্তন আসছে। আমি যদিও বরিশালকে প্রথমে 1-এ রেখেছিলাম, কিন্তু এখন কিন্তু আর বরিশালকে আমি 1-এ রাখতে পারছি না, বরিশালকে আমি 2-এই দেখছি। কারণ ইতিমধ্যে তারা যে ম্যাচগুলো খেলেছে বরিশাল, সেখানে কিন্তু তারা 5টার মধ্যে 3টাতে জয় পেয়েছে এবং 2টাতে তারা হেরেছে, 2টাই তারা রংপুরের কাছে হেরেছে এবং রংপুর 7টার মধ্যে 7টাই জিতেছে এবং আমার কাছে মনে হয় রংপুরই টেবিল টপার হিসেবে প্লে অফ নিশ্চিত করবে। তাহলে আমার যেই প্রিভিয়াস যেই র্যাঙ্কিং ছিল সেখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসলো। 1-এ এর আগে ছিল বরিশাল 1 থেকে নেমে 2-এ আসলো, রংপুর উঠে গেল 1-এ এবং 3-এ চলে আসলো, ঢাকার জায়গায় চলে আসলো চট্টগ্রাম এবং ঢাকা চলে গেল চট্টগ্রামের জায়গায় 4-এ এবং 5-এ আমি খুলনাকে দেখছি। এর আগে আমি 5 রাজশাহী বলেছিলাম, কিন্তু রাজশাহীর ওভারঅল পারফরমেন্স দেখে আমার কাছে মনে হচ্ছে না যে রাজশাহী এবার 7-এর উপরে শেষ করতে পারবে বলে আমার মনে হয় না। তাহলে আমার এবারের র্যাঙ্কিংটা কী দাঁড়ালো একটু আপনার সাথে মিলিয়ে নেবেন এবং দয়া করে জানাবেন যে আপনার সাথে আমার মিলছে কিনা। আমি 1-এ দেখছি রংপুরকে, 2-এ বরিশালকে, ফরচুন বরিশাল, 3-এ আমি দেখছি চিটাগং কিংস, 4-এ ঢাকা ক্যাপিটালস, 5-এ খুলনা টাইগার্স, 6-এ দেখছি আমি সিলেট স্ট্রাইকার্স এবং 7 নম্বর দল হিসেবে আমি দেখছি রাজশাহীকে। এই ছিল খেলার মাঝ অবস্থানে এসে আমার র্যাঙ্কিংয়ের হেরফের। আমি শুরুতে যে র্যাঙ্কিং করেছিলাম সেখানে কিন্তু অনেক রদবদল, বেশ রদবদল, অনেক চেঞ্জ হয়েছে এবং এটি সঙ্গত কারণেই হয়েছে, খেলোয়াড়দের পারফরমেন্সের উপর ভিত্তি করেই হয়েছে। তবে এখানে একটা শঙ্কাও রয়েছে, রংপুর যে ট্রেমেন্ডাস খেলছে কিন্তু তারা তাদের ওপেনার অ্যালেক্স হেলসকে আর পাচ্ছে না, তো এখানে তাদের একটা ব্যাক ফুটে যাওয়ার প্রবাবিলিটি আছে। থাকলেও তাদের টিম কম্বিনেশন বেশ ভালো, স্পেশালি পাকিস্তানি খুশদিল শাহ এবং পাকিস্তানি আরেকজন যে প্লেয়ার রয়েছেন ব্যাটিং বেশ ভালো করেন, এই দুজন কিন্তু বেশ ফর্মে রয়েছেন, দারুণ ফর্মে রয়েছেন। সো তাদের টিম আমার মনে হয় স্টিল যে তারা একেই শেষ করবে। বরিশালে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার যেই অবস্থান সেটাই মনে হয় কিছুটা হয়েছে, যে তারা একরকম মিনি বাংলাদেশ নিয়ে খেলতে নামছে কিন্তু তারপর রংপুরের টিমের কাছে হেরে যাচ্ছে এবং তাদের দলে কিন্তু শাহিন শাহ আফ্রিদি এবং কায়েল মায়ার্স সোফার আইনো আর থাকছেন না রেস্ট অফ দি পার্ট। সেখানে যদিও তারা বিদেশি ভালো প্লেয়ার ডেভিড মিলার এবং সম্ভবত মালানকে তারা নিয়েছে, স্টিল আমার মনে হয় যে বরিশাল দুয়ে দুয়ে থেকেই শেষ করবে। এবং চট্টগ্রামের কথা বললাম, চট্টগ্রাম 2-এও চলে যেতে পারে। আমার এখানে চট্টগ্রামের খেলা দেখে কিন্তু আমি বেশ অভিভূত, তারা দারুণ খেলছে, তারা 2-এও চলে যেতে পারে, বাট আমি তাদেরকে 3-এই রাখছি। 4-এ ঢাকা, 5 খুলনা, 6 সিলেট স্ট্রাইকার্স এবং 7 যথারীতি রাজশাহী, দুর্বার রাজশাহী। এই ছিল আমার র্যাঙ্কিং। আপনি একটু দয়া করে জানাবেন কিনা যে আপনার কাছে কোন দলকে প্রথম এবং কোন দলকে সপ্তম দল হিসেবে মনে হয়, বাকি ম্যাচগুলো খেলা শেষে কোন দল কোথায় অবস্থান করবে, দয়া করে জানাবেন কিনা। দেখুন, বিপিএল আমাদের দেশের একটা টুর্নামেন্ট, টি-20 টুর্নামেন্ট, আমাদের দেশের খেলা। আপনি যদি এনজয় করি এই খেলা, আমরা যদি আগ্রহ দেখাই, তাহলে আমাদের এই টুর্নামেন্টের মান আরও বাড়বে বলে আমার কাছে মনে হয়। দেশি প্লেয়ার যারা আছেন তাদের কাছ থেকে আমরা আরও বেটার পারফরমেন্স এক্সপেক্ট করি এবং তারা আমাদের এই পারফরমেন্স, আমাদের যে এই এক্সপেকটেশন, এটা পূরণ করতে তাদের পারফরমেন্সকে ভালো করার জন্য চেষ্টা করবে বলে আমার কাছে মনে হয় এবং এভাবে ইভেনচুয়ালি আমাদের দেশের ক্রিকেট আরও ডেভেলপ করবে বলে আমার কাছে মনে হয়। তাই আমাদের সবাইকেই বিপিএল অনেক আগ্রহ নিয়ে এনজয় করা উচিত। ফ্রি টাইমে অবশ্যই আপনার কাজের টাইম নষ্ট করে না, আপনি ফ্রি টাইমে বিপিএল এনজয় করুন, দেশীয় ক্রিকেটারদের আপনি ইন্সপায়ার করুন। বাংলাদেশের ক্রিকেট তাহলে ইনশাল্লাহ একদিন অনেক দূর এগিয়ে যাবে বলে আমি মনে করি। আপনার কাছে বিপিএল নিয়ে কেমন মনে হচ্ছে, আপনি কি মনে করছেন, দয়া করে মন্তব্যে জানাবেন। আশা করছি সবাই বিপিএল খুব ভালোভাবে এনজয় করবেন। সবাই যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন,
এনজয় দি বিপিএল। থ্যাংক ইউ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আসসালামু আলাইকুম।